রমনা পার্কের চেয়েও বড় ৫টি আঞ্চলিক পার্ক নির্মাণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। গাজীপুর, সাভার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জে হবে এসব পার্ক। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে সব মিলিয়ে ৮৮টি পার্ক নির্মাণ হচ্ছে। প্রস্তাবিত এসব পার্কের জন্য জায়গা এবং জমির পরিমাণও নির্ধারণ করা হয়েছে। ড্যাপের অনুমোদনের পর এরই মধ্যে ৪টি পার্কের কাজও শুরু করেছে রাজুক। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। ১৬১০ সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় রমনা উদ্যান। প্রায় ৭০ একর এলাকা জুড়ে যার অবস্থান। ১৮২৫ সাল থেকে ব্রিটিশরা ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়, যার অন্যতম রমনা এলাকার উন্নয়ন। ওই সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সঙ্গে রাজধানী ঢাকা আয়তনের দিক থেকে আরও বেড়েছে, তবে রমনা পার্কের মতো কোনো উদ্যান এ সময়ে তৈরি হয়নি। ২০২২ সালে রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ২০ বছর মেয়াদী ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে প্রস্তাবিত পার্ক নিয়ে কাজ শুরু করেছে রাজুক। যে শহরের বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হচ্ছে, আমরা জানি যে মুঘল আমলে আমাদের রমনা উদ্যান তৈরি হয়েছে। আমরা এই শহরের বিস্তৃতি কিন্তু অনেক দূর করেছি, আমরা নতুন করে আরেকটা রমনা উদ্যান তৈরি হয়নি। রমনা পার্কের চেয়ে আয়তনে বড় পার্কগুলো হবে নারায়ণগঞ্জের আলিরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী চর বক্তাবলী এবং গুপচর মৌজায়, সাভারের ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী ও তাজপুর মৌজায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও, পূর্বগাঁও এবং ছাতিয়ান মৌজায়, কেরানীগঞ্জের রোহিতপুর ও কলাতিয়া ইউনিয়নের মুগারচর ও চর চামারদোহা মৌজায় এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সারুপাইতালি এবং সুরাবাড়ি মৌজায়। রমনা উদ্যানের আয়তনের সমান অথবা তার চেয়ে বেশি 5টি রিজিওনাল পার্কের জন্য আমরা প্রস্তাব দিয়েছি ঢাকার বিভিন্ন লোকেশনে। এই 5টা রিজিওনাল পার্ক যদি তৈরি হয় তাহলে প্রত্যেকটা রিজনে একটা করে ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি হবে। এছাড়াও আরও 88টি অন্যান্য পার্ক বা জলাশয় ভিত্তিক পার্ক সেগুলো আমরা তৈরি করার জন্য যে জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়েছি, একটা হলো শহরে সোকেবল গ্রিনের পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। এটা যেমন একদিকে গ্রিন স্পেস তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আরেকটা অ্যালার্মিং জিনিস কিছুদিন পর আমরা অনুভব করব, ঢাকার পানির লেয়ার, আন্ডারগ্রাউন্ড পানির লেয়ার কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বেশিরভাগ অংশই ঢাকা শহরে গবেষণায় দেখা যায় 80 থেকে 85% স্পেস যে আরবান এরিয়াতে তার যে ফুটপ্রিন্ট রয়েছে সেটা কনক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে। ফলে বৃষ্টি হলে সে পানি আর ভূগর্ভস্থ সোক হচ্ছে না এবং পুরোটাই ড্রেনেজ সিস্টেমে তৈরি হচ্ছে। সেজন্য একদিকে জন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আরেকদিকে আমাদের সোকেবল গ্রিনের পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য আমরা সোকেবল গ্রিন বাড়ানোর জন্য এবার প্রস্তাব দিয়েছি। ইমারত নির্মাণ সহ ডিটেইলস এরিয়া প্ল্যান ড্যাপে অন্যান্য বিষয়ে রাজুক কাজ করছে বলে জানালেন প্রধান নগর পরিকল্পনাবিদ। এসব বাস্তবায়ন করতে পারলে অন্যরকম পরিবেশ বান্ধব নগরী হবে ঢাকা। আমরা নগরে শুধু বিল্ডিংয়ের পাশে এটা করলে হবে না, সেটা আমাদের যে হাইওয়ে রয়েছে, আমাদের অ্যাক্সেস রুটগুলি রয়েছে, সেই অ্যাক্সেস রুটগুলিতে আমাদের যে গ্রিনের ফুটপ্রিন্ট আমাদের বাড়াতে হবে। তাহলে সামগ্রিক ইন্টিগ্রেটেড পরিকল্পনার মাধ্যমে এটা তৈরি করতে হবে। বর্তমানে আসলে ঢাকা শহরে এটা বাস্তবতা স্বীকার করতে হবে, এটা অনুপস্থিত রয়েছে। ছোট ছোট প্লটে দেখা যায় যে অবৈধ ইমারতটা বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে সেটব্যাক স্পেস রাখে, যেখানে গাছ লাগানোর একটু সুযোগ থাকে সামনে ফ্রন্টে ব্যাকে, সেক্ষেত্রে মানুষ থাকে না, কারণ মানুষ জায়গা ছাড়ার প্রবণতা কম। অপেক্ষাকৃত বড় প্লটের ক্ষেত্রে সেই জায়গাটা হয়তো করায়। সেজন্য আমরা যে সিটির যে দর্শন, প্ল্যানিংয়ের কনসেপ্ট চেঞ্জ করতে হবে, যে আমাদের ছোটো প্লটকে ডিসকারেজ করতে হবে, বড় প্লটের দিকে মার্চ করতে হবে। বরং বড় প্লটে আমরা সংঘবদ্ধভাবে 5জন 10 জনকে মিলে যদি রাজু পরবর্তীতে অ্যালটমেন্ট দেই, তাহলে সেখানে গ্রিনের ফুটপ্রিন্ট এনে বাড়বে। পার্ক, সবুজ, জলাশয়ের অভাবে গ্রীষ্ম, বর্ষা, শীতে রাজধানীবাসীর আক্ষেপ বাড়ে। হাহাকার করে ওঠে মন। সবুজ নেই, জলাশয় নেই, মাটি নেই। এমন অবস্থায় নগরবিদ ও পরিবেশবিদরা বলছেন রাজধানী ঢাকা ও এর আশপাশকে বাসযোগ্য করার বিকল্প নেই। এখন রাজুক আবার নতুন একটা প্ল্যান নিয়েছে যে আশুলিয়াতে যে বন্যা প্রবাহ এলাকাতে সেখানে তারা লেক সিটি করবে। কেন? সেখানে যারা সমাজের উঁচু স্তরের তাদেরকে প্লট দেবে। কেন? মানুষ তো এমনিই ভরে ফেলছে, মানুষ না ভরুক, রাজুক নিজেই 30% ভরে বাকিটা রাজুক লেক হিসাবে সংরক্ষণ করবে। তো তুমি এখনই লেক হিসাবে সংরক্ষণ করো। আর ওই এলাকার মানুষজনকে যদি জলাশয় কেন্দ্রিক রিক্রিয়েশনের সুযোগ তৈরি করে, তাহলে ওই এলাকার মানুষই জীবনে আর এটা ভরবে না। সেটা তো রাজুক করছে না।
তো এই যে রাজুকের নতুন পরিকল্পনা, এটা আবার নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা দেখেন কতটা ক্রিমিনাল, এবং এটা কিন্তু জলাশয় আইনের বিরুদ্ধে চলে গেল। এবং তারা নতুন ড্যাপে মুখ্য জলাশয় সাধারণ জলাশয় দেখিয়েছে, যাতে করে সাধারণ জলাশয়কে তারা ভরাট রাখবার সুযোগ রেখেছে, কিন্তু জলাশয় আইনে কিন্তু মুখ্য জলাশয় সাধারণ জলাশয় বলে কোনো কিছু নেই। আন্তরিকতা থাকলে আমাদের আজকে থেকে 10, 15, 20 বছরের একটা টার্গেট নিলে আমাদের বিদ্যমান 7 ভাগ সবুজ বৃক্ষকে অন্তত 15 ভাগে নেওয়া যায়, 25 ভাগে না নিতে পারি। এই কারণেই আমাদের এখনকার যত ধরনের জায়গা আছে, খাল, নদীর পাড় থেকে শুরু করে স্কুলের আঙিনা, সব জায়গাতেই পরিকল্পিত সবুজায়ন দরকার। আমাদের রাস্তার পাশে সবুজায়ন দরকার। চাইলে অনেক কিছুই সম্ভব। আদর্শ জায়গায় না যেতে পারি, অন্তত বেঁচে থাকার মতো সবুজ আমাদের দরকার। সেখানে পৌঁছার জন্য যা যা করণীয় সবই করতে হবে। বিশেষ করে বহিস্থ নগর এলাকাতে আমাদের এখন থেকে আমাদের সবুজায়নের বড় উদ্যোগ দরকার, যেন অন্তত আমরা নগরের 4-5টা সবুজে ঢেকে দিতে পারি, যেন নবুজের শহরের ভেতরে যেন ফুসফুসের জন্য অক্সিজেনটা পাই, তাপটা যেন একটু কম আমরা অনুভব করি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।